আমার কাছ থেকে সে যেমন অ্যাট্রাকশন সে গ্রো করে, অন্যদের প্রতি একইভাবে সে মেশে। তাহলে আমি আলাদা হলাম কি করে? আমি আমার গার্লফ্রেন্ডের কাছে তো যেমন, আমার অন্য ফ্রেন্ডও তার কাছে অমন। আমার ওয়াইফ তো সেই রকম সুন্দরী না যেমনটা দেখেছিলাম, এখন তো চেহারা কেমন যুবতবু হয়ে গেছে। তারা আসলে বেসিক্যালি না বিয়েটাকে ভেবেছে এটা বিল্ডিং বিল্ডিং করে ফেলেছি, টেক কেয়ার করার দরকার নেই। আসলে যদি আমি রিলেশনশিপটাকে মানে হলিস্টিক্যালি দেখি, তার ওখান থেকে দেখে আমাকে 3টা ভাগে ভাগ করতে পারছি। যেমন হচ্ছে বিয়ে পূর্ববর্তী রেড ফ্ল্যাগ, প্রি ম্যারিটাল, তারপরে বিয়ে করার পরে মানে হানিমুন পিরিয়ডটাতে কিছু রেড ফ্ল্যাগ, হানিমুন পিরিয়ড না, এটা হচ্ছে বিয়ে পরবর্তী ফ্ল্যাগ, মানে হচ্ছে এখানে হানিমুন পিরিয়ড সবকিছু পজিটিভ থাকে, গ্রিন ফ্ল্যাগ থাকে। সো তারপরে সময়টুকু বিয়ের পরবর্তী আমরা যদি বলি 10 বছর, তার পরটা হচ্ছে থার্ড নাম্বার পার্টটা হচ্ছে 10 বছরের পরবর্তী সময়টুকু, সেই রেড ফ্ল্যাগ গুলো। তো দেখা যায় কিরকম যে রিলেশনশিপ মানে প্রি ম্যারিটাল যে রেড ফ্ল্যাগ গুলো, আমি তো একটা হলে জবও করি, মানে পার্ট টাইম জব করি আমার ঢাকা ইউনিভার্সিটি হলে। সেখানে অনেক মানে স্টুডেন্টরা বলে যে আমি তো ওকে আসলে বিয়ে করতে চাই, কিন্তু দেখা যায় ও আসলে অনেক কিছুর মধ্যে অনেক বেশি অবসেসড, ও আমাকে নিয়ে এতটাই সবকিছুতে অবসেস থাকে যে যেটা বলছিলে একটু আগে, যে আমি এত কিছু নিয়ে পাসওয়ার্ড রেখে রেখেছে, আমি আসলে পছন্দ হচ্ছে না আমার আর, কিন্তু আমি তোর সাথে কমিটেড, বাট আমার এই অ্যাটিটিউডটা পছন্দ হচ্ছে না। আবার অনেক সময় বলে যে আমি তো ভেবেছিলাম সে অনেক বেশি পড়াশোনায় সিরিয়াস থাকবে, ও পড়াশোনা যদি ঠিকঠাক মতন করে, কারণ আমাদের রিলেশনশিপের আগে কথা ছিল যে সে ইউনিভার্সিটি শেষ করার আগেই মোটামুটি টাইপের জবের একটা ব্যবস্থা করবে, বাট এখন তার মধ্যে সে গা করছে না। তারপর একটা কথা এসেছিল না, আগে তো অনেক কেয়ার করতো, এখন কেয়ার করে না, কেন যেন আমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবেছে। আমি বলি, আমি সেজে গুজে বসে আছি, বলছি তুমি আসো, সে আসছে না। আবার একইভাবে মেলদের মধ্যে এমনটা আসে যে আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, সে শুধু আসলে মনে হয় আমার না, একইভাবে আমার প্রতি সে যেমন আমার কাছ থেকে সে যেমন অ্যাট্রাকশন সে গ্রো করে, অন্যদের প্রতিও সে অন্যদের সাথে একইভাবে সে মেশে। তাহলে আমি আলাদা হলাম কি করে? আমি আমার গার্লফ্রেন্ডের কাছে তো যেমন, আমার অন্য ফ্রেন্ডও তার কাছে অমন, তা আমি তো ওদের কাছে আলাদা হতে পারছি না। তাই বিয়ের পরবর্তীতে এমনটা হবে, রেড ফ্ল্যাগ। সো এই ইস্যুগুলো খুব দেখা যায় যে মানে বিয়ে করার আগে তার জিনিসগুলোকে মার্ক করে, কিন্তু কষ্টকর হচ্ছে অনেকে মার্ক করার পরেও না সেটাকে ইগনোর করে। আমি যদি কমিটেড, তা আমার বিয়েটা করতে হবে। বা আবার এমন আছে যে এক বলছিল যে আমার বাড়ি তো হচ্ছে একটা স্পেশাল জায়গাটার নাম বললাম না, ওখানে আমার বাবা চায় হচ্ছে অন্য মানে ওই এলাকার মধ্যে বিয়ে দিতে, কিন্তু আমার পার্টনার তো সেই এলাকার না। আমাদের কালচারটা আসলে সাপোর্ট করবে না আফটার ম্যারেজ, আমি বুঝতে পারছি। আমি এটা তাদের নিজস্ব না, বাট এটা সোশ্যালিটি রেড ফ্ল্যাগ। আমি বাড়ির একমাত্র মেয়ে, আমার যে পার্টনার সে হচ্ছে বাড়ির বড় ছেলে, এবং তার অনেকগুলো ভাই বোন আছে, আমি রেসপন্সিবল নিতে পারবো না অত কিছু। এটা তার উইকনেস ধরে, এটা কিন্তু তার একটা হচ্ছে সে নিজের মধ্যে রেড ফ্ল্যাগ পাচ্ছে। সবসময় রেড ফ্ল্যাগ অন্যের দিতে হতে হবে না, রেড ফ্ল্যাগ আমারও হতে পারে যেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। তো এগুলো হচ্ছে আমাদের প্রি ম্যারিটাল রেড ফ্ল্যাগ। তারপরে বিয়ে পরবর্তী সময়টুকু যখন বিয়ে হয়ে গেল, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, হানিমুন পিরিয়ডটা চলছে, তখন রেড ফ্ল্যাগ গুলো অনেক ক্ষেত্রে ইগনোর হয়। মনে হয় না এখন তো প্রথম তো থাক, পর ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যখন আমাদের বিয়েটা প্রায় আমাদের 2 বছর থেকে যদি আমি 10 বছর পর্যন্ত নেই, সেখানে অনেক কিছু চলে আসছে ইস্যুর মধ্যে, যে আমার ফ্যামিলিকে আমার ওয়াইফ সেভাবে পছন্দ করে না, আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি মিলছে না। তারপরে আমি যেমনটা ভেবেছিলাম ও আমার প্রতি কমিটেড থাকবে, সব কাজে আমাকে সে নিচ্ছে না। ও আমাকে বলেছিল ও মানে এইভাবে লাইফটা লিড করবে, বাট সে লিড করছে না। দেখা যাচ্ছে সে কেরিয়ার বা সে তার অন্য লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমাকে বলেছিল সে কেরিয়ার নিয়ে থাকবে, কিন্তু আমি এতটা বুঝিনি এতটা সে কেরিয়ার ওরিয়েন্টেড হবে। তার মানে এটা সে বলার তারপরেও কিন্তু পরবর্তীতে কমিটমেন্টের জায়গাটা নড়ে যায়, তখন সে রেড ফ্ল্যাগ হয়ে চলে আসে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় হাজবেন্ডরা ওয়াইফরা বলে যে আমি আগে ভেবেছিলাম যে ও তো এভাবে, যেটা বলছে অনেক ভালো অনেক ভালো আমার কেয়ারিং করতে, এখন তো কেয়ারিং করে না, আমার তো কেয়ারই নেয় না। আমার মানে ম্যারেজ ডে ভুলে যায়, আমাদের বার্থডে ভুলে যায়, আমার কাছে এগুলো খুব বেশি সিগনিফিকেন্ট, বাট ও তো ভুলেই যাচ্ছে। রেড ফ্ল্যাগ। ওকে, এরকম আরো বলতে গেলাম অনেক রেড ফ্ল্যাগ চলে আসবে। আর পরবর্তীতে যখন বিয়ে মানে আরো সময়টা পার হয়ে গেল, এই রেড ফ্ল্যাগ নিয়ে মোটামুটি চলছে, বা হয়তো রেড ফ্ল্যাগ নেই, পরবর্তী বিয়ের পরে আরো 4 ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, আরো অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। আমার ওয়াইফ তো সেই রকম সুন্দরী না যেমনটা দেখেছিলাম, এখন তো চেহারা কেমন যুবতবু হয়ে গেছে।
বা তার পার্সোনালি চেঞ্জ হয়ে গেছে, যেটা আমার আলোচনা আসছিল যে হুট করে পার্সোনালি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। পার্সোনালি বাস্তবতার কারণে চেঞ্জ হতে পারে, বা নানান টাইপের সার্কামস্টেন্স সঙ্গ দেশে পার্সোনালি চেঞ্জ হতে পারে, এবং নিজেদের রেসপন্সিবিলিটি থাকতে পারে চেঞ্জ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি, কিন্তু ফিল করছি যে না ও তো আর আগের মতো নয়। কারণটা দেখছি না, আমরা বিয়ে আচরণটা শুধু দেখছি। রেড ফ্ল্যাগ। এখানে কমিউনিকেশনের একটা বড় প্রবলেম দেখি আমরা, যে হচ্ছে না ওকে বলে তো বোঝে না, এই যে একটা অভিমান করে থাকে যে না বলে লাভ নেই, আস্তে আস্তে না তারা কমিউনিকেশনই বন্ধ করে দেয়, কথা বলে না, একদম রুমমেটের মতো থাকে। খাওয়া দাওয়া একদম বেসিক নিডটা হয়তো বা একসাথে হয়, বাকি জাস্ট রুমমেটের মধ্যে কথা বললে কথা শোনে না। বলছি তো অনেক বলছি আমরা, আমি অনেক বলে বলে ফেড আপ হয়ে গেছে। তারা আসলে বেসিক্যালি না বিয়েটাকে ভেবেছে এটা বিল্ডিং করে ফেলেছি, টেক কেয়ার করার দরকার নেই। বাট বিয়েটাকে আসলে বিল্ডিং কি মনে হয়? বিয়েটা হচ্ছে একটা ছোট চারা গাছ রোপণ করেছি, সেই বিয়ে যখন কবুল বললাম, বা বিয়ে যখন আমি 7 পাকে বাধা পড়লাম, তখন বিয়ে আমি সেই চারা গাছটা রোপণ করেছি। এখন যত্ন যদি নিতে পারি তবে চারা গাছটা ফুলে ফেপে উঠবে, না হলে তো অবশ্যই। আপু আপনি যখন এখন বললেন যে বিয়েটা চারা গাছ, তখনই মনে হলো যে আসলে এই যে মানে এই সম্পর্কগুলোকে, এই যে মানুষ যে এরকম কিছুদিন পরে ধরেন 2 বছর থেকে 10 বছর, বা আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর পর থেকে শুরু হয়, 2 বছরের আগেও শুরু হয়, আমরা অনেক কেস পাই যে 2-3 মাসেও শুরু হচ্ছে, ভ্যারি করে পার্সন টু পার্সন। 3 মাস আমার কাছে এসছে, 3 মাস না, আমি বুঝতে পারলাম তো চিনলাই তো না, এর মধ্যে রেড ফ্ল্যাগে বিয়ে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে। এত ইম্প্যাশন হয়ে গেছে আমাদের বর্তমান জেনারেশন বলবো না, অনেকেই, কারণ জেনারেশন ইম্প্যাশন না, অনেক সময় আমাদের মানে জেনারেশনের থেকে বড় কথা পার্সন আমাদের বর্তমানে এত ইম্প্যাশন যে তারা কোন রকম ভাবে কম্প্রোমাইজ করতে চায় না। কম্প্রোমাইজ স্যাক্রিফাইস গুলো তো নাই। আচ্ছা, তারপর আমরা মেন্টাল হেলথ নিয়ে তো আমরা মোটামুটি এখন একটু সচেতন, মোটামুটি আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ট্রমা, এই টপিক গুলো এখন মোটামুটি সবাই বোঝে, বাচ্চারাও জানে। কিন্তু আমরা দেখি যে এইগুলো নিয়ে সচেতন, বাট এইগুলোর হয়তো বা কস্টটাই আছে রিলেশনশিপে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পাই যে আমাদের এই কারণটাই, ডিপ্রেশনের কারণটাই দেখা যাচ্ছে রিলেশনশিপ, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক হচ্ছে কারণটা দেখি রিলেশনশিপে। এই যে রিলেশনশিপ হেলদি করা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, আমার ডিপ্রেশন হচ্ছে, আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এটার জন্য আসছে। আমার হাজবেন্ডের অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি অ্যাঙ্গার, আমার ওয়াইফ অনেক বেশি ডিপ্রেসড, তার সারাদিন ইলনেসের প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, ভাল লাগে না, ঘ্যান ঘ্যান করে। হয়তো প্রবলেম নিয়ে আসলো আমার কাছে, আসলো হচ্ছে ওয়াইফের বা হাজবেন্ডের। একটা সেশন যেতে না যেতে বুঝতে পারলাম এখানে হাজবেন্ড ওয়াইফ বলে কিছু না, মেইন হচ্ছে তাদের রিলেশনশিপেই তাদের প্রবলেম, যে কারণে তাদের বাকি কিছু তৈরি হয়েছে। যেটা হচ্ছে যে যখন ওই যদি আমি রমণীর গুণ ভাবি, তাই তো আমি শ্রেষ্ঠ হবই, তাই না? সো এই ইস্যুগুলো চলে আসে যখন ভাবে যে না এরকম ব্যাপার না, এটা আসলে তার সাইকোপ্যাথ তৈরি হচ্ছে, আমার এখানে তাকে ঠিক করতে হবে। ঠিক তো আসলে বেসিক্যালি আমাদেরকে ঠিক হতে হবে, আমাদের কনজুগাল লাইফটাকে, আমাদের ম্যারিটাল লাইফটাকে ঠিক করতে হবে। তখন দেখা যায় আমরা ইন্ডিভিজুয়াল সেশন হয়তো 1-2টা দিলাম, তারপর থেকে আমরা মানে পার্টনারকেও ডাকছি। হ্যাঁ, এটা অবশ্যই কাপল হচ্ছে না, বাট আমরা পার্টনারকেও ডাকছি, কারণ পার্টনারের কাছে হেল্পটা নিতে হচ্ছে। তাহলে তো আমি আমার ক্লায়েন্টকে, শুধুমাত্র ক্লায়েন্টকে আমি যদি মানে করি তাও তো হবে না। সব পার্টনারকে এখানে তার রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে আমার তাদেরকে মানে কাউন্সিলিং করা হয় সেই ক্ষেত্রগুলোতে। জি আপু, এক্ষেত্রে হচ্ছে সম্পর্ক মানে সুস্থ রাখার জন্য আপনি যদি বেসিক কিছু পয়েন্ট বলেন যে এই কয়টা করতেই হবে। যে আপনি যে চারা গাছের কথা বলেন, তখন আমার মাথায় আসলো যে চারা গাছের মতো সম্পর্ক আসলে নার্চার করার জন্য আমাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন, একদম বেসিক পয়েন্ট যদি আমরা বলি, তাহলে দেখা যায় কিরকম আমাদের একে অপরের প্রতি, প্রথম কথা নেগেটিভ রেসিপ্রোসিটি কম করতে হবে। নেগেটিভ রেসিপ্রোসিটি মানে কিরকম, তুমি ওটা করেছো বলে আমি এটা করেছি। খুব তো তুমি আমার বাবার বাড়ির কথা বলো, তোমার বাবার বাড়ি কি? কন্টেম্পট। তার মানে হচ্ছে নেগেটিভ কথা, মানে নেগেটিভ কমেন্ট গুলো করা, যেটাকে আমরা অনেক সময় বলি ফিডব্যাক দিচ্ছি। আমি তো ওকে আসলে ক্রিটিসাইজ করি, ফিডব্যাক দিয়েছি, কিন্তু আদতে কি আমরা জানি ফিডব্যাক দেওয়ার ওয়েটা কি? আমার এমন ক্লায়েন্ট আসে বলে আমি তো ওকে আসলে ফিডব্যাক দিয়েছি, আমি ওকে ক্রিটিসাইজ করেছি, আমি ওকে কিছু ছোট করে বলেছি, তো বলিনি, আমি ফিডব্যাক দিয়েছি। ফিডব্যাকের ধরনটা কিরকম, তুমি তো কিছুই পারো না, তুমি নিজেকে ডেভেলপ করতে পারো না, তুমি কিছু পারো না। আসলে ফিডব্যাক দেওয়ার ধরনটা আসলে কেমন হওয়া দরকার? ফিডব্যাক হচ্ছে সেইটাই যেখানে আমি তার পজিটিভটাকে আগে প্রথমত ইন্ট্রোডিউস করলাম, যে হ্যাঁ তুমি তো এই ব্যাপারটা ভাবছো, হ্যাঁ ব্যাপারটা অনেক ভালো, তবে আই থিঙ্ক এই ব্যাপারে এই পার্সপেক্টিভ গুলো আছে, তুমি যদি পারো পুরোটা ভেবে আরেকবার দেখো জিনিসটা করা যায় কিনা। এটা হচ্ছে ফিডব্যাক। তার মানে আমি তাকে পজিটিভটা, তার যেটা যে বলছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, বাট পরবর্তীর সাথে আমি বললাম যে এই জিনিসটাও হতে পারে, আমার মনে হয় তুমি একটু লক্ষ্য করে দেখো জিনিসটা কেমন। আমি এটা না বলে যদি বলি তুমি ডিসিশনটা ভুল নিচ্ছ, তোমার ডিসিশন ঠিক না, কি সব ডিসিশন নাও, এটা কিন্তু ফিডব্যাক না, এটা ক্রিটিসাইজ করা, নেগেটিভ কথা বলা। সো ফিডব্যাক, নেগেটিভ রেসিপ্রোসিটি যত কম হবে
তত কিন্তু সম্পর্কটা ভালো হবে। আবার একটা হচ্ছে যে বিহেভিয়ার এক্সচেঞ্জ, রমণীর গুণ না, এখানে দুইজনের গুণ। যে আমি যখন কোনো কাজ করছি, আমার ওয়াইফ হয়তো কোনো রান্না বান্না করছে, আমি তাকে বলি তুমি তো খুব রাশের মধ্যে আছো, দাও আমি একটু সবজিটা কেটে দিই। বা সে হয়তো যখন জব করছে, তার ফাইলটা দাও আমি তোমার এটা করে দিই, তোমার কোর্কে কি ঢুকাতে হবে তোমাকে ঢুকে দিই, তুমি চলে যাও তাহলে অফিসে। সেম ওয়েতে ওয়াইফ ও হাজবেন্ডকে করছে, তার বিভিন্ন বিহেভিয়ার গুলো তার এক্সচেঞ্জ করছে, একে অপরের সাথে মিলিয়ে করছে, ইমোশনাল এক্সচেঞ্জ। আমার হাজবেন্ড খুব ফ্রাস্ট্রেট, হয়তো অফিস থেকে আসলে সে খুবই ফ্রাস্ট্রেট, এখন সে এসে বলতে চাচ্ছে জানো আজকে আমার দিনটা কেমন গেছে। আমি ওয়াইফ কি করলাম, বাদ দাও তো তোমার এসব কথাবার্তা, ভালো লাগে না, অফিসের কাজ অফিসে রেখে আসবে, এখানে এসে বলবে কেন। তাহলে সে হাজবেন্ডের ওয়াইফের সাপোর্টটা পেলো। সেখানে তা অবশ্যই পার্টনারের উচিত সেই ইমোশনটাকে অ্যাড্রেস করে সেটাকে তাকে সেই সময়টা দেওয়া, তাকে সুযোগটা দেওয়া, যেন সে তার ইমোশনটা এক্সপ্রেস করতে পারে এবং সেই অনুযায়ী সে যেন তাকে ইম্প্যাথেটিক হয়ে তাকে সাপোর্টটা দেয়।